মাহবুব কামাল, আপনার কাছে আসি। ইশতেহারের অনেকগুলো প্রস্তাবনা আছে, দীর্ঘ ইশতেহার, কিন্তু খুব সংক্ষেপে যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা জানতে চাই, যে কোন জায়গাগুলো আপনার কাছে মনে হয়েছে যে এফেক্টিভলি আসলে ইমপ্লিমেন্ট করতে পারলে বাংলাদেশের যে গুণগত পরিবর্তনটা দরকার, নতুন করে বাংলাদেশ গঠনে যে আমরা কথা বলছি, সেটা সম্ভব হবে। আচ্ছা, আমি হাফ এ মিনিট ধার চেয়ে নিচ্ছি। ওই তুষার ভাই যে কোনো একটা কথা শুনলে না আমার ব্রেইন স্টর্ম হয় আর কি। উনি বলতেছিলেন সিলেক্টিভ, আমাদের চিফ অ্যাডভাইজার। দেখেন, সিলেক্টিভের সবচেয়ে বড় উদাহরণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে গোপালগঞ্জে যদি জামাত অথবা কি বলে যে বিএনপি যেত গোপালগঞ্জ দখল করতে, তাহলে কিন্তু তারা ফিরে আসতে পারতো না। যেহেতু এনসিপি চিফ অ্যাডভাইজার অ্যাক্ট করছেন এবং মিলিটারি ওখানে অ্যাক্ট করছেন এবং 4-5 জন লোক মারা গেছে, তারা নির্বিঘ্নে চলে আসছে। সিলেক্টিভ মানে ওখানকার মব ব্যাপারে উনি হাইপার অ্যাক্টিভ, আর এই সারা দেশে যে মব হইল ইনঅ্যাক্টিভ। এই যে সিলেক্টিভ বললেন যে উনি, তারপর উনি বলেন সত্য মিথ্যা না। দেখেন, আমাদের দেশে মিথ্যার কিন্তু দিকে গোপালগঞ্জে কিন্তু অন্যান্য দল বিএনপি কিন্তু প্রোগ্রাম করেছে সেখানে, কিন্তু অনেকে বলে থাকে যে সেই জায়গাটায় গিয়ে যে বক্তব্যগুলো দিয়েছে সেই জায়গায় না, ওটাই বলেছেন। আমি বলছি যে একই আচরণ যদি এই দলগুলো করতো তাহলে রাষ্ট্র সেভাবে প্রোটেক্ট করতো কিনা। হ্যাঁ, ঠিক আছে। সত্য মিথ্যা বললেন না, আবার ব্রেন স্ট্রং হয়েছে। দেখেন, এ দেশে মিথ্যার যে শক্তি না, মানে কি বলবো, যেমন ধরেন আপনি সত্য না, মিসেস সত্য, আপনি স্টার্ট করবেন, এর চুল টুল বাঁধতেছেন, স্টার্ট করবেন আর কি, এর মধ্যে কিন্তু মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসবে আপনি স্টার্ট করার আগেই। এত দ্রুতগামী এবং এত শক্তিশালী, এবং মানে মিথ্যার মানে ন্যারেটিভের রাজত্ব চলতেছে, সত্য সেকেন্ডারি হয়ে গেছে। এটা একটা ন্যারেটিভের দেশ, যে যত ন্যারেটিভ তৈরি করতে পারে। তো এবার আপনি আসেন, আপনার কি বলে যে ইশতেহার না, দুই দলের, এইটা মুচকি হাসিতে চলবে না, এটা অট্ট হাসি দিতে হবে। কারণটা হচ্ছে, দেখেন কোন পাটাতনের উপরে দাঁড়ায় বিএনপি, অথবা বিএনপির কথাই বলি, কোন পাটাতনের দাঁড়ায় আপনার তারেক রহমান প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে যদি হয় আর কি। মানে কি চ্যালেঞ্জগুলো দেখেন আপনি। এই যে ইশতেহার লম্বা লম্বা কথা বলছি, 1 নম্বর কথা, বেতন বাড়ায় দিচ্ছেন ডাবল, টাকাটা দিতে হবে কাকে? ইলেক্টেড গভর্নমেন্টকে, ঠিক আছে। হাজার হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ দিচ্ছেন, তাদের কনসার্ন ছাড়া নিজেরা টাকা খেয়ে হয়েছে বোধ হয়, এদের বেতনের একটা ব্যাপার আছে নতুন। আচ্ছা, তারপরে ধরেন যে ইনভেস্টমেন্ট নাই, ছাঁটাই হয়ে গেছে লক্ষ লক্ষ লোক। তারপরে ইনফ্লেশনের রেট হচ্ছে সাউথ এশিয়ায় হায়েস্ট। তারপরে জিডিপি 3 পয়েন্ট কত যেন। আচ্ছা, তারপরে গ্যাসের সমস্যা অলরেডি দেখা দিছে। তারপরে এটা গেল ধরেন অর্থনীতি না। আবার ধরেন সামাজিক কি আছে, মবক্রেসি একটা। তারপরে ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধকে যেভাবে আন্ডারমাইন করা হয়েছে, এটা রিগেইন করা। আমাদের কালচারাল হেরিটেজ যেভাবে কর্নার করা হয়েছে, এটাকে রিগেইন করা। আচ্ছা, তারপরে কি বলে যে আর্মির যে ইমেজের ক্ষতি হয়েছে, আর্মিকে যে উইক করা হয়েছে, এটাকে স্ট্রেংথেন করা, আর্মির ইমেজ ফিরিয়ে আনা গেল। এগুলো জিও পলিটিক্স নানা ঝামেলার মধ্যে আছে। আচ্ছা, তারপরে ধরেন যে কতগুলো জিনিস আপনি জানেন, 9 তারিখে যে একটা শুল্কর উপরে একটা হচ্ছে, এবং এইটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়ে গেছে, অর্থাৎ এটা প্রচার করা যাবে না, মানে প্রকাশ করা যাবে না। আমেরিকার সাথে শুল্ক একটা চুক্তি হচ্ছে, এই চুক্তিতে কি আছে ব্যবসায়ীরা বলতেছে যে এর কি হচ্ছে আমরা তো কিছুই জানি না। হ্যাঁ, এই তো পরশুদিন নির্বাচনের মাত্র 3 দিন আগে, আপনি ভাবেন একবার। তারপরে আমি তো আশঙ্কা করতে বোয়িংও হয়তো কিনে ফেলবে 12 তারিখের আগে, সেটা বলতে আরেক ঝামেলা, কত টাকা লাগবে। এর মানে এটা হিউমার করলাম আর কি। দেখেন, এই অবস্থার মধ্যে তারেক রহমান যদি যেতে, তাইলে প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। এই চ্যালেঞ্জগুলি উনি কীভাবে মোকাবেলা করবেন, এত সোজা। আর যে সমস্ত ইশতেহারে যে সমস্ত জিনিস আমরা দেখছি, সেখানে একটি বিষয় মাহবুব কামাল, আপনি যেটা বললেন সেই প্রসঙ্গে সেই সমালোচনা তো আছে, যে সরকারের শেষ সময় এগুলো কেন করতে হবে, শিক্ষক নিয়োগ, বেতন বৃদ্ধি, এগুলো তো আগেও করতে পারতো। এটা কি তাহলে পরবর্তী সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য করছে? সেই জায়গা থেকে তো বিএনপি বা অন্যান্য দলগুলোর তো এখানে বাধা দেওয়ার কথা ছিল যে এখন এটা শেষ সময়। হ্যাঁ, আপনি শুনেন, আপনি ফ্রম ডে ওয়ান, 5th অগাস্টে তো হলো না, ফ্রম ডে ওয়ান আপনি বিএনপির যে দেখেন, আপনি তাদের ট্র্যাক রেকর্ডটা দেখেন। বিএনপি নেভার প্রোটেস্টেড এনি ডিসিশন অফ দি গভর্নমেন্ট, কোনো সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করে নাই, এবং আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে। হ্যাঁ, এবং
এই যে নির্বাচন 18 মাস পরে দিছে তাও ভাগ্য, না দিলে বিএনপি কিছু করতো না, মানে হয়তো টুকটাক বলতো আর কি, এবং প্রত্যেকটা ব্যাপারে। এবং দেখেন শেষ পর্যন্ত প্রথমে তার না ছিল কি বলে যে এই গণভোটের ব্যাপারে না কিন্তু ছিল না আসলে, এখানে মহাসচিব নিজেও হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন। একটা পারসেপশন ছিল যে হয়তো বিএনপি ছিল যে হ্যাঁ বিএনপি হয়তো না ভোট দিবে, কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমান একদম প্রকাশ্যে বলে যে হ্যাঁ, যদি চিফ অ্যাডভাইজার মানে অখুশি হয়। ওকে, আমাদের হাতে সময় একেবারেই কম। এই যে পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট, এই যে সরকারকে সন্তুষ্ট করার যে রাজনীতি, হ্যাঁ সেইটা দেখেন বিএনপির কি অবস্থা হয় দেখবেন।